মহাপ্রভুর জন্মস্থান দেখব। মহাপ্রভুর জন্মস্থান কিন্তু এখানে একটা কথা বলি, এটা একটা বিতর্কিত বিষয়, আমরা অনেক দিন ধরেই শুনে আসছি। আমরা এখন এসে পৌঁছালাম রাজাপুর জগন্নাথ মন্দিরে, আর এই মন্দির থেকেই মায়াপুর ইস্কনের রথ বেরোয়। এই যারা প্রভুর 108 বার নাম জপ করবে তাদের জন্য দেখুন এইখানে কি সুন্দর ব্যবস্থা করা রয়েছে। গাছটা কতখানি চওড়া দেখেছেন? এই দেখুন, দেখুন কতটা চওড়া, দেখুন গাছটা। সত্যি ভাবতে অবাক লাগছে, বাট এটা ঘটনা, বাংলার ইতিহাস এখন চোখের সামনে। এখন বসে আছি শ্যাম কুণ্ডের সামনে। বিভিন্ন সিমিলারিটিস জগন্নাথ প্রভুর সাথে এখানে রয়েছে দেখছি। জগন্নাথ প্রভুরও মাসির বাড়ি, শ্রী চৈতন্য মহাপ্রভুরও মাসির বাড়ি। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পল্লব। মায়াপুর ভ্রমণের প্রথম পর্বে আপনারা অলরেডি দেখেছেন কিভাবে মায়াপুর আসতে হয়, মায়াপুর ভ্রমণের খরচ কত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আমি এই ট্রিপটা করেছিলাম বিবেকানন্দ শিক্ষাতীর্থের শিক্ষক শ্রী দীপক প্রধান এবং অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দের সঙ্গে। দারুণ আনন্দ করেছিলাম, তার কিছু গ্লিম্পস। যারা এখনও এই ভিডিওটা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবে গিয়ে দেখতে পাবেন মায়াপুর ভ্রমণ গাইড 2024। এই পর্বে আমরা যেটা দেখব, ইস্কন মন্দির ছাড়াও মায়াপুরে আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে ওইটাকে প্রেস করে অল করে দিন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছে যাবে। মায়াপুর ইস্কন মন্দিরের সামনে থেকে একটা টোটো ধরে নিলাম। প্রথমে ঠিক করেছিলাম শুধু বল্লাল ডিপি ঘুরে আসব। ভাড়া জিজ্ঞাসা করতে টোটো দাদা বলল মাথা পিছু ভাড়া 20 টাকা, অর্থাৎ মাথা পিছু যাতায়াতে পড়বে 40 টাকা। তারপর ওনার থেকে জানতে পারলাম খুব কাছাকাছির মধ্যেই রয়েছে আরও বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। তা ওনার সাথে দরদাম করে ঠিক করে নিলাম। উনি বললেন 300 টাকা লাগবে এবং 2 ঘন্টা সময় লাগবে। আমরাও রাজি হয়ে গেলাম। আমরা টোটোতে উঠে টোটো দাদার সাথে কথা বলে নিলাম। টোটো দাদার নাম হচ্ছে সুখেন হালদার। ডিসক্রিপশন বক্সে দাদার নাম, ফোন নাম্বার দেওয়া থাকবে। তাই আপনারা যদি কেউ আসেন তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে অনেক সাজেশান দিয়েছে ভালোভাবে। হ্যাঁ, এই সাজেশান অনুযায়ী আমাদের এখন ঘুরতে সুবিধা হচ্ছে। কি ঠিক তো আপনাদের ক্ষেত্রেও বলতে পারি, আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সুখেনদার সাথে কন্ট্যাক্ট করলে সুখেনদা কিন্তু আপনাদেরকে, যদি নিজে ব্যস্ত থাকে, অন্য একটা গাড়িও কিন্তু আপনাকে বুক করে দিতে পারে। কোনো সেদিক দিয়ে কোনো চাপ নেই। তাহলে এখন আমরা ফার্স্ট যেটা করলাম, ইস্কন থেকে আমরা এখন যাচ্ছি রাজাপুর জগন্নাথ মন্দির। রাজাপুর মানে প্রভুর রথ বেরোয়। আচ্ছা, ইস্কনের মায়াপুর ইস্কনের যে রথটা সেটা কিন্তু ওই রাজাপুর জগন্নাথ মন্দির থেকেই কিন্তু বেরোয়। এখন আমরা সেই জায়গাটাই যাচ্ছি ভিজিট করতে। মোটামুটি রথের কিছুদিন আগেই এসেছি। আমরা রথের কিছুদিন কাজে প্রস্তুতি আমরা হয়তো জানি না, গেলে রাইট। আমরা রথের কিছুদিন আগেই এসেছি। এখন আমি জানি না যে ওখানে রথের কোনো প্রস্তুতি দেখতে পারবো কিনা। যদি দেখতে পাই ভালো, সেটা তো আমাদের এক্সট্রা পাওনা। চলুন দেখি। এখন আমরা রাজাপুরের রাস্তায়। তাহলে আমরা যে জিনিসটা আমি বলছিলাম যে রাজাপুর দেখবো, রাজাপুর জগন্নাথ মন্দির, মাসির বাড়ি দেখবো। আচ্ছা, মহাপ্রভুর জন্মস্থান দেখবো। মহাপ্রভুর জন্মস্থান কিন্তু এখানে একটা কথা বলি, এটা একটা বিতর্কিত বিষয়, আমরা অনেক দিন ধরেই শুনে আসছি, যেটা হচ্ছে যে মায়াপুর না নবদ্বীপ। এখন এইটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে, কিন্তু আমি এখানে এসে যেটা জানতে পারলাম, এইটা নিয়ে একটা কোর্ট কাছারি কেস টেস ইত্যাদি হয়, তাতে কিন্তু মায়াপুর নাকি জিতে গেছে। আর যার ফলে কি হচ্ছে, যাই হয়ে থাকুক,
আমরা বিতর্কের বিষয়ে আমরা বিতর্কে যেতে চাই না। মহাপ্রভু যেখানেই জন্মে থাকুক, মহাপ্রভুর যে জন্মের পরে যে একটা নতুন জীবনের আবির্ভাব মানুষের মধ্যে ঘটেছে সেটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো চলুন আমরা সেটাই দেখি বলো, এইটা দেখতে পারবো। আর যেতে পারবো যেখানে জগাই মাধাই মানে নিজেদের মধ্যে ঝগড়া করে নিজেদের খোল ফাটিয়ে দিয়েছিল। চলুন আমরা দেখতে থাকি। যেখানে কি শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে ওই জায়গাটার নাম কি? আমরা এখন এসে পৌঁছালাম রাজাপুর জগন্নাথ মন্দিরে, আর এই মন্দির থেকেই মায়াপুর ইস্কনের রথ বেরোয়। এই আমার পেছনে এইখানে কালকে স্নানযাত্রা গেছে, আমরা ঠিক স্নানযাত্রার পরের দিনকেই এসেছি। কালকে স্নানযাত্রা গেছে, যার জন্য বুঝতেই পারছেন এই সব ছাউনি টাউনি ইত্যাদি করা আছে। প্রচুর লোকের সমাগম অবশ্যই হয়েছিল, কারণ কালকের ঘটনা দেখতে পাইনি। চলুন ভেতরে ঢুকি। আপনারা যখন এই জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, প্রবেশ করার ঠিক পরেই বাঁ হাতে দেখতে পাবেন অনেক মূর্তি রাখা আছে কাঁচের বাক্সর মধ্যে, এবং প্রচুর লেখা আছে। সেই মূর্তিগুলোর বিভিন্ন মূর্তির পাশে বিভিন্ন লেখা আছে। আসলে গল্পটা পুরো পড়ে আমি যেটা বুঝলাম, একবার এক ব্যক্তির কুষ্ঠরোগগ্রস্ত হয়ে পড়েছিলেন, এবং স্বয়ং জগন্নাথ প্রভু কোনো একজন মানুষকে স্বপ্নাদেশ করেছিলেন যে ওনার কাছে গিয়ে যেন বলা হয় তিনি যেন জগন্নাথ প্রভুর মূর্তিটা তৈরি করেন। কিন্তু নিজের শারীরিক কথা ভেবে উনি বলেন যে ওনার পক্ষে তৈরি করা সম্ভব নয়। কিন্তু সেই ব্যক্তি জগন্নাথ প্রভুর স্বপ্নাদেশের কথা তাকে জানান, এবং তারপরে সেই ব্যক্তি যার কুষ্ঠ হয়েছিল তিনি জগন্নাথ প্রভুর মূর্তি তৈরি করতে রাজি হন। এবং দেখা যায় যত আস্তে আস্তে মূর্তি তৈরি কমপ্লিট হওয়া যত সম্পন্ন হচ্ছে, আস্তে 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 সেই ব্যক্তিটিও কিন্তু ক্রমাগত সুস্থ হয়ে উঠছে। এইভাবে যখন মূর্তিটা সম্পূর্ণ হয়ে গেল, ওই ব্যক্তিও কিন্তু সম্পূর্ণ রোগগ্রস্ত থেকে মুক্তি হয়ে গেলেন। তাই এইরকম প্রচুর মাহাত্ম্যর কথা এইখানে এই মূর্তির মাধ্যমে কিন্তু দেখানো আছে। শুধু যে আমরা একা এসছি এরকমও ব্যাপারটা নয়, আরও অনেক দর্শকবৃন্দ এসছে এখানে মন্দিরটা দর্শন করতে। তাই আমি যারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেককে বলবো আপনারা হয়তো মায়াপুর আসবেন। মায়াপুর যখন আসবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সাইট সিইংগুলো করতে, তাহলে দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এবং আপনারা অনেক জিনিস দেখতে পারবেন যেগুলো হয়তো এতদিন পর্যন্ত অজানা ছিল। এই হচ্ছে জগন্নাথ প্রভুর মূল মন্দির। হ্যাঁ, আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ হয়ে গেছিল, কারণ 12টা থেকে 4টে পর্যন্ত এই অঞ্চলে সমস্ত মন্দিরই বন্ধ থাকে। তবুও বলছি আপনাদেরকে, যদি খোলাও থাকতো ভেতরের ছবি কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারতাম না। তার কারণ হচ্ছে এখানে সমস্ত মন্দিরের অভ্যন্তরের ছবি তোলা কিন্তু একদম কঠোরভাবে নিষিদ্ধ। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতও নয়, দূর দূরান্ত এমনকি বিদেশ থেকেও কিন্তু প্রচুর ভক্তরা আসে এখানে জগন্নাথ মন্দিরে প্রভু দর্শন করতে। যাই হোক, দেখলাম মন্দিরটা বেশ সুন্দর লাগলো, এবং মন্দিরের অঞ্চলের জায়গাটাও ভীষণ বিস্তীর্ণ। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতেই সম্পন্ন হয়েছিল শ্রী জগন্নাথ প্রভু স্নানযাত্রা। বিস্তীর্ণ অঞ্চল, ভীষণ সুন্দর। মন্দিরে এইখানেই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে, আর সেই জায়গাটাই আমরা এখন ঘুরে দেখছি। তাই আপনারা যখন মায়াপুর ঘুরতে আসবেন, মায়াপুরের এই সাইট সিইংটা কিন্তু করবেন, তাতে আপনাদের ভালোই লাগবে। হ্যাঁ, এই দেখুন, এই যে বেদিটা, এই দেখুন দেখাচ্ছি, এই এখন দেখছেন মাথাটা পুরো ছাউনি ঘেরা, এইখানটাতে স্নানযাত্রা হয়েছিল। এই যে বেদিটা, এই বেদিতে জগন্নাথ প্রভু, বলদেব প্রভু এবং সুভদ্রা দেবী সবাইকে বসিয়ে, এবং আমরা জানি উনি কত ঘোড়া জলে চান করেন, ঠিক কি না? একটা ভালো জায়গায় এসেছি, সত্যি খুব ভালো লাগছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তোমার ফিলিংস কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু গিয়ে তো এখনো দেখার সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, এখন আমাদের পুরীতে গিয়ে দেখার সুযোগ হয়নি, যার জন্য প্রভু আমাদেরকে এইখানেই কিন্তু দেখিয়ে দিচ্ছেন। হরে কৃষ্ণ। এখানে রথ বর্তমানে থাকে না, রথ থাকে মায়াপুরে। আর রথের আগের দিনকে রথ এখানে আসে, জগন্নাথ প্রভুকে এখান থেকে নেয়, রথে করে চাপিয়ে তারপর গোটা মায়াপুর শহরটাতে ঘোরানো হয়।
এখন আমি এসে গেছি এই রাজাপুরের জগন্নাথ মন্দিরের ভেতরে অপূর্ব সুন্দর একখানা শিব মন্দির আছে। হ্যাঁ, এই হচ্ছেন দেবাদিদেব মহাদেব আমার সামনেই। আমি ভক্তি ভরে ওনার কাছে প্রণাম চাইছি। আর যারা যারা ইউটিউবে এখন এই ভিডিওটা দেখছেন, আমি সবার জন্য ভোলে বাবার কাছে, বাবা শিবের কাছে সবার মঙ্গল কামনা করছি। এই হচ্ছে, আর বাবার মন্দিরে বাবা থাকবেন, নন্দী থাকবেন না তাই তো হয় না। এই হচ্ছে নন্দী। আমি নন্দীর, শোনা গেছে নন্দী ঠাকুরের মানে নন্দী কানে কিছু বললে সেটা কিন্তু পালন হয়। আমি বললাম আমার এই ইউটিউবে যত ফ্যামিলি মেম্বার্সরা আছে তাদের সবাইকে সুস্থ রাখো, এটাই চাপ পাও না। এই দেখুন কতদিনের পুরনো গাছ, এইখানে সব কি শান্তি ভেতরে, তাই না? বাইরে এত গরম কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এতই ঠান্ডা এখানে। গাছটা কতখানি চওড়া দেখেছেন? এই দেখুন, দেখুন কতটা চওড়া, দেখুন গাছটা দেখতে পাচ্ছেন কত চওড়া, দেখুন বিশাল চওড়া গাছটা। এই একটা অপূর্ব সুন্দর শিব মন্দির। শিব মন্দিরটা দেখে এবার আমরা যাব শিব মন্দির দেখে বেরোনোর পরে এবার আমরা যাচ্ছি ভেতরে। এখানে আর একটা মন্দির আছে, এখানে খুব সুন্দর একটা পুকুর আছে। হ্যাঁ, এই গেটটা দিয়ে ঢুকলাম, গেটটা দিয়ে ঢুকে কি সুন্দর দেখুন একটা ময়ূরপঙ্খী রাখা আছে। ও, আপনারা জানেন পুরীতে, হ্যাঁ পুরীতে নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রা হয়, সেটা আপনারা জানতে পারবেন আমার পুরীতে একটা 20টা দ্রষ্টব্য স্থান দেখতে পাবেন, যে ভিডিওটা আছে সেইখানে ওইটার উল্লেখ আছে। হ্যাঁ, এই হচ্ছে সেই বজরা যাতে করে প্রভুর চন্দনযাত্রা হয়, বুঝতে পারছেন? দারুণ দারুণ। এখন আমরা যাচ্ছি সীমন্তিনী দেবীর মন্দিরে। চলুন, রাস্তাটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম গাছপালা ইত্যাদি দিয়ে ঘেরা, আর ভেতরটা এত ঠান্ডা যে আপনাদের বলে বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এখন যাচ্ছি, সমস্ত মন্দিরগুলো 12টায় বন্ধ হয়ে যায়, যার জন্য কোনো বিগ্রহের ছবি কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আপনারা এসে দেখবেন, এখানে মন্দিরটা অপূর্ব সুন্দর। এটাই হলো সেমন্তিনী দেবীর মন্দির। এই ছোট্ট গ্রামের মন্দিরে দেবী দুর্গাকে সেমন্তিনী দেবী রূপে পুজো করা হয়। দেবী বহু বছর ধরে এখানে বিরাজমান। দেবী দুর্গা এখানে এসে উপভোগ করতে চেয়েছিলেন মহাপ্রভুর শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা কেমন। বলা যায় স্বয়ং মহাদেবী দেবী দুর্গাকে এখানে পাঠিয়েছিলেন সেই ভালোবাসা উপভোগ করার জন্য। গৌর পূর্ণিমার সময় এই মন্দিরে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন পালিত হয় এবং কথিত আছে সেমন্তিনী দেবীর প্রার্থনা করলে মহাপ্রভুর করুণা লাভ করা যায়। যারা প্রভুর 108 বার নাম জপ করবে তাদের জন্য দেখুন এইখানে কি সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এখানে এই মন্দিরটার চারপাশে 108খানা এইরকম ছোট 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 বেদি মতো করা আছে। মানে এইখান থেকে প্রথমে শুরু করতে হবে। কীরকম করে আপনাদেরকে আমি একটু দেখাই। হরে কৃষ্ণ, 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 হরে কৃষ্ণ,
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 108 বার প্রভুর নাম জপ হয়ে গেল, গুনতে হলো না, কিছুই হলো না, শুধু এই জায়গাটা আমি প্রদক্ষিণ করলাম, 3 বার প্রদক্ষিণে কমপ্লিট। তাহলে এই রকম জিনিস আমি কাউকে বলছি না আপনারা এসে দেখে যান, কিন্তু যদি সম্ভব হয় একবার এসে দেখে যান। রাজাপুর ইস্কন জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল, এবার একটুখানি আখের রস খেয়ে নিই, কারণ যতখানি শরীরটাকে হাইড্রেটেড দেখা যায় এটাই ব্যাপার আর কি। কারণ এমনি প্রচণ্ড গরম, তার উপরে যদি রিহাইড্রেশন হয়ে যায় খুব খারাপ হবে জিনিসটা, তাই একটুখানি আখের রস এই যে তৈরি হচ্ছে এখানে ঠিক মন্দিরের উল্টো দিকেই, খেয়ে তারপর আমরা আবার রওনা দেবো আমাদের পরবর্তী স্পটের দিকে। হ্যাঁ না, ভালো। এখন আমরা যাচ্ছি বল্লাল সেনের যে ঢিপি আছে, বল্লাল ঢিপি, সেই বল্লাল ঢিপি দেখতে। তাই সেন বংশ আমাদের এখানে রাজত্ব শুরু করেছিল মোটামুটি 900 শতক এরকম সময় থেকে গোড়াপত্তন শুরু হয়েছিল, এবং বাংলার যেটা রাঢ় ভূমি আছে কর্ণ সুবর্ণ থেকে শুরু করে সেইখানেও কিন্তু সেন বংশের একটা আধিপত্য কিন্তু ছিল। এবং কর্ণ সুবর্ণটা হচ্ছে বর্তমান যেটা মুর্শিদাবাদের রক্তমৃত্তিকা, মুর্শিদাবাদের যেটা রক্তমৃত্তিকা সেটাই হচ্ছে কর্ণ সুবর্ণ। এখন মুর্শিদাবাদে আমরা নেই, আমরা এখন আছি হচ্ছে নদিয়ায়, যে নদিয়া জেলাতেও আমাদের বল্লাল ঢিপিটা এখন দেখতে পাবো। আমাদের টোটো নদিয়ার গ্রামীণ রাস্তা ধরে এগিয়ে চললো বল্লাল ঢিপির দিকে। রাস্তার পরিবেশ গ্রামীণ হলেও আধুনিকতার ছোঁয়া কিন্তু রয়েছে, এটা বলতেই হবে। আমি এর আগে নদিয়ায় কখনো এরকম গ্রামের রাস্তায় ঢুকিনি, এই প্রথমবার এত ইন্টেরিয়ারে ঢুকলাম, কিন্তু সত্যি কথা বলছি বেশ ভালো লাগছিল। বলতে বলতেই এসে পৌঁছে গেলাম বল্লাল ঢিপি। পৌঁছালাম বল্লাল ঢিপি। এই দেখুন আমার পেছনে এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে বল্লাল ঢিপি। চলুন, এখানে কিছু আগে সম্ভবত এএসআই এর একটা বোর্ড আছে এখানে, চলুন দেখি আগে এসআই বোর্ডে কি লেখা আছে। সেন বংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982-1983 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উপখনন পরিচালনা করে। এই উপখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাকার। উৎখননের প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান জিনিসপত্র, পেরেক, নানান প্রত্ন সামগ্রী। 8ম এবং 9ম শতকের ধ্বংসপ্রাপ্ত বল্লাল ঢিপি নদিয়ার অন্যতম আর্কিওলজিক্যাল সাইট। নবদ্বীপের খুব কাছে বামনপুকুরে ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল থেকে উত্তর পশ্চিমে এটা অবস্থিত। এই ঢিপির নিচে বল্লাল সেনের নির্মিত রাজপ্রাসাদ ছিল বলে অনুমান করা হয়, তবে বর্তমানে এটা এএসআই এর আন্ডারে রয়েছে। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত এবং উচ্চতা প্রায় 25 থেকে 30 ফুট। সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে এই ঢিপির নামকরণ করা হয়েছিল বলে মনে করা হয়। এবং ইটের যে ডেপথ এবং ওয়েট, এই সব মিলিয়ে যদি বিচার করি মোটামুটি যেটা দেখা যাবে এটা অনেক ওই আপনার 900 খ্রিস্টাব্দ 1000 খ্রিস্টাব্দ এইরকম সময়কার, বুঝতে পারছি। ওই দেখুন দূরে দেখুন, এই হচ্ছে বল্লাল সেনের ঢিপি। চলো সামনেটা এগোই, এই সিঁড়ি দিয়ে নিচে নামা ভাবতে অবাক লাগছে এবং গায়ে কাঁটা দিচ্ছে যে বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস সত্যি ভাবতে অবাক লাগছে, বাট এটা ঘটনা।
বাংলার ইতিহাস এখন চোখের সামনে। 900 খ্রিস্টাব্দে এই দেখুন, এই হচ্ছে রাজপ্রাসাদ। এইখানেই দাঁড়িয়ে পেছনটা এই দেখুন, এইগুলো ছিল রাজবাড়ির খুব সম্ভবত অন্দরমহলে প্রবেশ করার জায়গা। এই সিঁড়ি দিয়ে নেমে তারপর এইখান থেকে এসে এখান থেকে যেতে হবে, দিয়ে এই রাস্তা দিয়ে এসে এখান থেকে এসে এইখানে, বুঝতে পারছেন? মানে যত এগোচ্ছি তত যেন মাটির ডেপথ বাড়ছে। মানে এই রাস্তাটা যে সোজা মানে মাটির তলা অবধি গেছিল বা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মানে ঢিপিটা দেখে যেটা মনে হচ্ছে চারিদিকে মাটি কভার করে জায়গাটা কভার হয়ে গেছে, বাট একটা জিনিস এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইখানকার আমাদের প্রাচীন বাংলার যে অস্তিত্ব সেটা কিন্তু অস্বীকার আমরা আর করতে পারছি না। মানে আমরা ভাবতাম, আমাদের ধারণা ছিল কি শুধুমাত্রই 1900 এইসব খ্রিস্টাব্দেই বোধহয় কিছু ব্যাপার ছিল, কিন্তু ব্যাপারটা তা নয়। ঠিক, এবার চলো, এবার আস্তে 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 এই বড়লাল ঢিপির পাশে একটা খুব সুন্দর পুকুরও আছে। এই দেখুন, এক্সাক্ট জায়গা যদি দেখাতে চাই, এটা হচ্ছে এই যে রাজবাড়িটা আছে, রাজবাড়ির এন্টায়ার ধ্বংসাবশেষটা কিন্তু এখন এইখানে বর্তমান। কারেন্টলি এটা এখন এএসআই এর আন্ডারে আছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা পিছনে বল্লাল ভিটিপির পাতলা পাতলা ইট, এবং না এইগুলো নয়, এক্স্যাক্টলি এইখানে যদি বলি তাহলে এইখানটাতে দেখতে পাবেন ইটের থিকনেস দেখুন, জাস্ট ইটের থিকনেস, রাইট, ইটের থিকনেস, এবং এর ভেতরে এই যে ঢালাই হয়েছে এই ঢালাইয়ের প্যাটার্নটা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন চুন সুরকি এইসব জিনিস দিয়ে তৈরি করা, রাইট। ঠিক আছে, চলো এবার আমরা আর একটু সামনের দিকে এগোই। সামনের দিকে এগিয়ে সামনে বিস্তীর্ণ পুকুর রয়েছে আমার পেছনে, এই দেখুন বিস্তীর্ণ পুকুর। কি কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে না? আমারও দারুণ লাগছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। সত্যি কথা যদি আপনাদের বলি, তাহলে আপনাদেরকে এরকম ফিলিংস নিতে হবে তো চলে আসুন। আমাদের পরবর্তী গন্তব্যস্থল শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তিন নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরই বাঁ হাতে রয়েছে একটি মানচিত্র বোর্ড। এটি ফলো করলে খুব সহজেই ঘুরে নেওয়া যাবে মাসির বাড়ি। গেটে ঢুকে রাস্তা ধরে সোজা গেলে প্রথমে দেখা যাবে গোশালা। এই বাঁদিকের যে জায়গাটা দেখছেন, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে গোশালা। নতুন করে আর ডেসক্রিপশন দেবার দরকার নেই, সোজা রাস্তাটা দিয়ে এগিয়ে চললাম। যেটা দেখা যাচ্ছে পরিক্রমা মার্গ, এই মেন দরজা দিয়ে এই দিক দিয়ে ঢুকলাম, এইখান দিয়ে ঢুকে এসে তারপর এই রাস্তাটা হয়ে আমরা এখন যাচ্ছি সোজা। আর একটা রাস্তা ডান দিকে বেঁকে গেছে, কিন্তু এটা দিয়ে আমরা এখন ঢুকছি না, আমরা এখন এই দিকে। মাসির বাড়ির ভেতরে দুটো কুণ্ড আছে, তার মধ্যে এইটা হলো রাধা কুণ্ড। ভোগ রান্না হওয়ার রন্ধনশালা, আর এই হলো শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। আমি দর্শক বন্ধুদেরকে আগেই বলেছিলাম এখানে কোনো মন্দিরের অভ্যন্তরে ছবি তোলা যাবে না, তাহা কঠোরভাবে নিষিদ্ধ।
আর এই শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্যামকুণ্ড। এটাই হলো শ্যামকুণ্ড, এবং এখানে কিছু বিধিনিষেধ আছে, সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। যেমন জলে পা দেওয়া যাবে না, জলে স্নান করা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে সত্যি কথা বলছি, এই পুকুরঘাটের পরিবেশটা কিন্তু সত্যিই সুন্দর। আমি যখন এখানে এসছি তখন তীব্র গরম, কিন্তু ওর ভেতরে প্রবেশ করার পরে এতটুকু মনে হচ্ছিল না যে গরম লাগছে বলে। এখন বসে আছি শ্যামকুণ্ডের সামনে। শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির, এটা রাস্তার দিক থেকে তোলা ছবি। বিভিন্ন সিমিলারিটিস জগন্নাথ প্রভুর সাথে এখানে রয়েছে দেখছি। জগন্নাথ প্রভুর মাসির বাড়ি, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। জগন্নাথ প্রভুর মাসির বাড়ি ঘুরতে যাওয়া হয়, এখানে মহাপ্রভুর মাসির বাড়ি ঘুরতে আসা হলো। হ্যাঁ, মানে সিমিলারিটিস আছে ভক্ত আর দেবতার, তাই না? এইটা হলো শ্রী শ্রীবাস অঙ্গন অদ্বৈত ভবন। এই হচ্ছে অদ্বৈত ভবনের ভেতরটা। আমরা যখন পৌঁছেছিলাম তখন অদ্বৈত ভবন বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমরা বাইরে থেকে যতটা ছবি তুলতে পেরেছি সেইটাই আমি দর্শকবৃন্দদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, আগেও বলেছি, 12টা থেকে 4টে পর্যন্ত সমস্ত মন্দির কিন্তু মায়াপুরে বন্ধ থাকে। তাই যারা আপনারা দেখতে আসবেন তারা সময় সুযোগ করে আসবেন। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে জগাই মাধাই নিজেদের মধ্যে ঝগড়া করে খোল ভেঙে ফেলেছিল। এই ভাঙা খোলটা এইখানে রাখা আছে। তাই আপনারা যারা 12টার আগে এবং বিকেল 4টের পরে আসবেন এই মন্দির দর্শন করতে, তারা সেই খোলটা দেখতে পাবেন। আর এইটা হলো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, জন্মভিটে যাকে বলা হয়। কিন্তু এই জায়গার কোনো ছবি আমি সংগ্রহ করতে পারিনি, তার কারণ সেটা সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ ছিল। সুখেন হালদার, আপনার নাম্বারটা বলে দিন। 86 17 44 95 87। ঠিক আছে। সাইট সিং শেষ হয়ে যাওয়ার পরে এবার ফিরে আসার পালা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এই রকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় কিভাবে ভ্রমণ করতে পারেন সেই সম্বন্ধে জানতে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভ্রমণ সম্বন্ধে আরও বিশদ তথ্য জানতে আমার ফেসবুক পেজ ট্রাভেল মেডিজিও ফলো করতে পারেন।